প্রকৃতি হলো সেসব জিনিস যা মানুষ তৈরি করতে পারে না। স্বাভাবিকভাবেই তা আমাদের চারিপাশে বিদ্যমান থাকে, যেমন পাহাড়, নদী, সমুদ্র, পানি, মাটি, বাতাস, সূর্যালোক, বন, গাছপালা, বন্যপ্রাণী ও উদ্ভিদ। আর পরিবেশ হলো মানুষ, প্রাণী ও উদ্ভিদের বসবাসের জায়গা। প্রকৃতি না থাকলে জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ত। শ্বাস প্রশ্বাস নিতে যেমন গাছের অক্সিজেন প্রদান, তৃষ্ণা মেটাতে পানি, আর খাদ্য তালিকা মেটাতে মাটি। মূলত প্রকৃতি ছাড়া মানুষের অস্তিত্বই সম্ভব নয়। প্রকৃতি আমাদের জীবন দেয়, আর পরিবেশ আমাদের জীবনমান ঠিক করে দেয়। গত ২০ বছরে আমাদের প্রকৃতির যে ভারসাম্য নষ্ট হয়েছে বা প্রকৃতি যে বিরূপ আচরণ করছে, তার মূল কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং নগরায়নের ফলে আমাদের দিন দিন যে বনায়ন আছে, বনায়ন কেটে ফেলতে হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, গাছপালা কমে যাচ্ছে। এর ফলে কৃষি ও জীবিকার কারণে আমাদের দৈনন্দিন যে খাদ্যের নিরাপত্তা বা সুষম খাদ্য প্রয়োজন হচ্ছে, সেখানে প্রকৃতি সুপেয় পানির অভাব এবং খাদ্যের নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। যে প্রকৃতি মায়ের মতো আমাদেরকে বাঁচিয়ে রাখে, ঠিক একইভাবে এই প্রকৃতি আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের চোখ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করে। প্রকৃতিকে বাঁচাই, প্রকৃতিকে ভালোবাসি, যেভাবে মাকে ভালোবেসে পরিবার আগলে রাখি এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলো বাতাস সুপেয় পানি সব কিছু মিলে যদি শ্বাস সঠিকভাবে না চলে, তাহলে আমরা সুন্দরভাবে জীবন পরিচালিত করতে পারবো না। এই সুন্দর প্রকৃতিকে বাঁচাতে হলে, মাকে বাঁচাতে হলে যেমন মাকে ভালোবাসতে হবে, মায়ের প্রতি খেয়াল রাখতে হবে, একইভাবে এই সুন্দর প্রকৃতিকে বাঁচাতে হলে ব্যক্তিগতভাবে করণীয় আছে, সামাজিকভাবে আছে, রাষ্ট্রীয়ভাবে আছে। প্রকৃতিকে রক্ষা করার নিমিত্তে সচেতন হওয়া, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, একইভাবে সামাজিকভাবে যদি আমরা প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা কারিকুলাম আছে, বয়স ভেদে বা স্তর ভেদে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে এই প্রকৃতিকে রক্ষার জন্য যা যা করণীয় আছে, যদি আমরা সচেতনমূলকভাবে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা এই প্রকৃতি বাঁচানোর জন্য কাজ করে থাকি, তাহলে আমাদের এই প্রকৃতি রক্ষা পাবে। এই প্রকৃতিকে বাঁচাতে গাছের গুরুত্ব অপরিসীম, আর বৃক্ষের অবারিত স্থান বনভূমি। পৃথিবীর যে কোনো দেশের সামাজিক পরিবেশ ও প্রকৃতি নির্ভর সুযোগ সুবিধা পেতে কমপক্ষে 40 থেকে 45 ভাগ বনভূমি বা বনাঞ্চল থাকা জরুরি। সেক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ 14.5 ভাগ। বনের পরিধি বৃদ্ধি করতে বাংলাদেশ বন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। রাস্তার পাশে, ঘাস জমিতে, জনবসতির আশেপাশে স্থানীয় জনসাধারণকে অংশীদার করে বন সৃষ্টি ও তার রক্ষণাবেক্ষণের জন্য সামাজিক বনায়ন কার্যক্রম নিয়েছে। পুরাতন বনগুলোতে নতুন করে গাছ লাগিয়ে উজাড় করা ক্ষতিগ্রস্ত বনের স্বরূপ ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বন বিভাগ। বাংলাদেশের প্রায় 10% ভূমি বন অধিদপ্তর ব্যবস্থাপনা করছে। এর সাথে সাথে অন্যান্য সরকারি মালিকানাধীনও বনভূমি রয়েছে। এসব মিলিয়ে প্রায় 15%-এরও বেশি বনভূমি রয়েছে। এই বনভূমির সুস্থ ব্যবস্থাপনার জন্য, অর্থাৎ বনে যাতে জীববৈচিত্র্য সমৃদ্ধ থাকে, সেই জন্য বন অধিদপ্তর কাজ করে যাচ্ছে।
আমরা বন পুনরুদ্ধারের কাজ করছি। প্রত্যেকটা বনের স্থানীয় প্রজাতি দ্বারা আমরা বনকে পুনরুদ্ধার করছি। প্রাকৃতিক বন আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের দেশে প্রায় 54টি রক্ষিত এলাকা রয়েছে, যেমন জাতীয় উদ্যান, আমাদের উদ্ভিদ উদ্যান, এ ধরনের বিভিন্ন প্রকারের আমাদের সংরক্ষিত এবং রক্ষিত এলাকা রয়েছে। এই রক্ষিত এলাকাগুলি আমরা স্থানীয় জনসাধারণের সাথে যৌথ ব্যবস্থাপনা করছি। সাথে সাথে আমাদের সামাজিক বনায়ন কার্যক্রমও চলমান আছে। বর্তমানে আমরা সামাজিক বনায়ন কার্যক্রমেও আমরা স্থানীয় প্রজাতি দ্বারা বাগান করছি। আপনারা জানেন আমাদের মধুপুর বনাঞ্চল এবং গাজীপুরের বনাঞ্চলেও আমরা স্থানীয় যে শাল প্রজাতি, এই শাল প্রজাতি দ্বারাই আমরা বনায়ন করে বন পুনরুদ্ধার করছি। সাথে সাথে যেসব অবক্ষয়িত বনাঞ্চল আছে সেখানেও আমরা স্থানীয় প্রজাতি দ্বারা বাগান করছি। এছাড়াও যেসব বনভূমি বেহাত হয়েছে, অর্থাৎ অবৈধভাবে জবরদখল হয়েছে, সেই সব জবরদখলকৃত বনভূমিও আমরা পুনরুদ্ধার করে বনায়নের আওতায় নিয়ে আসছি। সাথে সাথে আমরা আমাদের উপকূলীয় এলাকায় নতুন যে গুটাচরও আমরা বনায়ন করছি। ম্যানগ্রোভ প্রজাতি আছে, সেই সব প্রজাতি দ্বারা এর মাধ্যমে আমাদের বনাঞ্চলে যেমন আচ্ছাদন বেড়েছে, বন আচ্ছাদন বা বৃক্ষাচ্ছাদন বেড়েছে, তেমনি আমাদের বনের বাহিরেও ট্রি আউটসাইড ফরেস্ট যেটা আমরা বলি, সেখানেও বৃক্ষাচ্ছাদন বেড়েছে। এখন প্রায় 24%-এরও বেশি আমাদের দেশে বৃক্ষাচ্ছাদন রয়েছে। তবে একটি কথা, আমরা আমাদের বনকে বনের মতো, অর্থাৎ যেই বনাঞ্চলে যেই প্রজাতির গাছপালা জন্মে আমরা সেই প্রজাতির দ্বারাই সেখানে গাছপালা, সেই প্রজাতির দ্বারাই আমরা বৃক্ষরোপণ করছি এবং এটা অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন সৃষ্টি করে ঝড় জলোচ্ছ্বাস থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিচ্ছে। সংরক্ষিত বন, উদ্যান, ন্যাশনাল পার্কগুলোকে অভয়ারণ্য ঘোষণা করে বনের জীববৈচিত্র্যকে রক্ষা করছে, যা আমাদের প্রকৃতি ও পরিবেশকে সমৃদ্ধ করছে। বাংলাদেশে একসময় গাছগাছালিতে সমৃদ্ধ ছিল। ভৌগোলিক অবস্থান, নদী নির্ভর ভূমি আর উষ্ণ আর্দ্র জলবায়ুর কারণে এখানে বনজ উদ্ভিদের এক অসাধারণ ভাণ্ডার গড়ে উঠেছিল। ধীরে ধীরে তা হারিয়ে যেতে বসেছে। একসময় মধুপুর বনে শাল, গজারি, করই, গর্জন, অর্জুন গাছ, পার্বত্য অঞ্চলে দেখা যেত চাপালিশ, গামারি, তেলসুর চাপা গাছ। সুন্দরবন অঞ্চলে সুন্দরী, গেওয়া, কেওড়া, পশুর গাছ আর হাওর নদী, খাল, বিল, খেসা এলাকায় হিজল, বরিন, করচ গাছের দেখা মিলত। গ্রামীণ লোকজ পথে আম, জাম, লিচু, কাঁঠাল, বেল, ঔষধের জন্য নিম, অর্জুন, বহেরা, হরিতকি আর ছায়া কাঠ প্রদানের জন্য করই, বট, অশ্বর, পাকুর গাছ দেখতে পাওয়া যেত। সময়ের বিবর্তনে এসব গাছের নামও এখন নতুন প্রজন্ম ভুলতে বসেছে। গাছের সেই ছায়া সুশীতল পরিবেশ ফিরিয়ে আনতে বৃক্ষের কোনো বিকল্প নেই। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে এবং আশেপাশে অনেক গাছগাছলা ছিল। সেই গাছের মধ্যে একদিকে যেমন বনজ গাছ ছিল, তার চেয়েও বেশি ছিল ফলজ গাছ। সে ফলগুলো শুধু আমরা মানুষরা যেমন খেয়েছি তা না, সে ফলগুলো প্রাণী, যে সমস্ত প্রাণী ছিল, পাখি ছিল, তাদেরও খাবার জুগিয়েছে। এখন দুঃখজনকভাবে সারা বাংলাদেশেই ফলজ গাছের পরিমাণ কিছুটা কমে গেছে, যদিও কোনো কোনো এলাকায় ফলের বড় বড় বাগান হচ্ছে, কিন্তু সেই ফলের বাগানে যেহেতু এক ধরনের গাছ, সেহেতু ওখানে সারা বছর ফল পাওয়া যায় না, যে কারণে এই এলাকার সব পাখির জন্য খাবার প্রায় অপতুল হয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি মধুপুরের বনে এককালে বানরের পাশাপাশি বিভিন্ন রকমের প্রাণী ছিল, শেয়াল ছিল, এমনকি চিতাবাঘ ছিল। কেউ কেউ বলে, আমরা ছোটোবেলায় শুনেছি এখানে নাকি বাঘও ছিল। অর্থাৎ এখন কিন্তু সেখানে কোনো বাঘের অস্তিত্ব নেই, চিতাবাঘেরও অস্তিত্ব নেই। শুধু মধুপুরে কেন, অন্য জায়গায়ও আমরা দেখি যে মাঝে মধ্যে দু একটা মেছোবাঘ দেখা যায়, কিন্তু আমরা মানুষ দেখা মাত্র সেই মেছোবাঘকে মেরে ফেলি। প্রকৃতির সাথে
প্রকৃতির পানির সাথে, উদ্ভিদের সাথে মানুষের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে দ্বন্দ্বের কারণে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। এখন আমরা হয়তো বলতে পারি যে মেসোবাগের কি প্রয়োজনীয়তা, মানুষের মেসোবাগেরও প্রয়োজনীয়তা আছে। এটা আমরা সবসময় বুঝে উঠতে পারি না যে কি প্রয়োজনীয়তা আছে। আমরা প্রায়ই রিপোর্টে দেখি বাতাসের দূষণ এমন মাত্রায়, এটা কিন্তু খুবই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমরা সবসময় যে ব্যাপারটা খেয়াল করি তা না, কারণ বাতাস আমাদের সর্বত্র আছে। এজন্য বাতাস, বিশুদ্ধ বাতাস আমাদের জন্য প্রয়োজনীয়। আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে এই বাতাস যাতে আমরা দূষিত না করি, আমরা যাতে এই প্রকৃতির ব্যাপারটা সবসময় মাথায় রাখি। আমি যে কাজটা করি সেই কাজের দ্বারা প্রকৃতির উপর কী প্রভাব ফেলছে সেটা যাতে আমরা মাথায় রাখি। আমরা যদি এই জিনিসটা মাথায় রেখে কাজ করি তাহলেই আমাদের সবার জন্য মঙ্গল। আশা করি আমরা ভবিষ্যতে, এবং ভবিষ্যৎটা আজকে থেকেই শুরু হোক, এইরকমভাবে সচেতনভাবে আমাদের কাজগুলো করব। বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। একসময় এদেশের ভেতর দিয়ে প্রবাহিত পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, গড়াই, মধুমতির মতো নদী। ঢাকার চারিপাশে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, তুরাগ, শীতলক্ষ্যা, ইছামতি ও বংশী নদী। আজ এ সকল নদীগুলো তার নাব্যতা হারিয়ে ফেলেছে। নদী দূষণের কবলে পড়ে এখানে থাকা জলজ প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে। জলে থাকা বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যাও কমে যাচ্ছে। এ সকল জলজ প্রাণী ও উদ্ভিদের রক্ষা করতে হলে হারিয়ে যাওয়া নদীগুলোকে পুনর্জীবিত করতে হবে। আমাদের নদীগুলোর বর্তমান অবস্থা যদি আমরা দেখি, সেগুলো নদী থেকে খালে কোথাও বিস্তীর্ণ হয়ে আরও কমে সংকীর্ণ হয়ে সেটা এখন পুকুর বা কোথাও বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশের এই নদীগুলো তাদের গতিপথ পরিবর্তন, শুধু মানুষ শাসিত কিছু শাসনের কারণে এগুলোর গতিপথ পরিবর্তন হয়েছে, এগুলোর পানির নাব্যতা কমে গিয়েছে, বিশেষভাবে বিভিন্ন ধরনের পাশে ইন্ডাস্ট্রিগুলো হওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের ভরাটের কারণে আমাদের এই নদীগতগুলো তার প্রাকৃতিক যে নিয়ম সেগুলো হারিয়ে ফেলেছে। অথচ এই নদীপথ বা এই নদীগুলো দিয়ে, জলপথ দিয়ে আমাদের দেশ, আমরা যে রকম গার্মেন্ট শিল্প বলি বা অন্যান্য শিল্পে আমরা উন্নতি করেছি, আমাদের প্রাকৃতিক সম্পদ দিয়ে আমরা সে আরও বেশি উন্নত করতে পারতাম। আমরা বিভিন্ন রাস্তাঘাট এবং ব্রিজের জন্য হাজার কোটি টাকা আমরা খরচ করতেছি, অথচ আমাদের এই নদীপথ দিয়ে, যে জালের মতো বিস্তীর্ণ নদীপথ দিয়ে আমরা আরও সহজভাবে কম খরচে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাকে দেশের উন্নতির জন্য একটা মাপকাঠিতে পরিণত করতেছি। আমাদের এই ইন্ডাস্ট্রির ময়লা আবর্জনাগুলো নদীর পানির সাথে মিশে যাচ্ছে, ফলে দ্রবীভূত অক্সিজেন কমে যাচ্ছে। আমাদের মাছগুলো সেই অক্সিজেনগুলোকে নিতে পারতেছে না। এই যে নদীর পানির সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশ্রিত জিনিসগুলো আমরা যাতে নদীতে না ফেলে দিই, এবং সেটা ফেলে দিলেও গ্রেট কনসার্ন করে, সচেতনতা বৃদ্ধি করে, সেগুলোকে আমরা রিভার্স করে নদীর পানিতে না মিশতে দিয়ে আমরা সেগুলোকে ছড়িয়ে দিতে পারি অন্য জায়গায়, অন্য কোনো রিফুয়েলিং সেন্টারে। নদীর জীব বৈচিত্র্যের পাশে আমাদের সবুজ গাছগুলো থাকবে, সবুজ গাছে অক্সিজেন সৃষ্টি হবে। এই নদীর এই জীববৈচিত্র্য ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। পরিবেশের সবচেয়ে মারাত্মক ঝুঁকি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ ও পানি দূষণের কারণে এদেশের সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। এ সকল ভোগান্তির মূল কারণে রয়েছে আমাদের অসচেতনতা ও পরিকল্পনাহীন উন্নয়ন। সেটা যদি বসবাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে আমাদের পরিবেশ, আমাদের চারপাশের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আমাদের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ, সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আল্লাহ তাআলা যে অফুরন্ত সম্পদ দিয়েছেন সেটা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আমাদের জীবন ধারণটাই হুমকির মুখে পড়বে। যে কারণে আমরা পরিবেশ থেকে, যেখানে আমরা পরিবেশ নিয়ে কাজ করছি, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, আমরাও চেষ্টা করছি যে আমাদের সার্বিক পরিবেশটাকে উন্নত রাখা। পরিবেশের যে অবনমন ঘটছে, পরিবেশের দূষণ ঘটছে, সেখান থেকে মানুষকে এবং বিভিন্ন কার্যক্রমের ফলে যে দূষণ হচ্ছে সেটা থেকে মানুষকে বিরত রাখা। আমরা জানি যে আমাদের পরিবেশ দূষণের জন্য বিভিন্ন কার্যক্রম জড়িত। আমাদের শিল্প দূষণ হচ্ছে, আমাদের ইটভাটা থেকে বায়ু দূষণ হচ্ছে, এবং বায়ু দূষণের অন্যান্য কারণও আছে। পাশাপাশি আমাদের মাটি দূষণ হচ্ছে, জলাধার ভরাট হয়ে যাচ্ছে। আমাদের যদি গাছপালার সংখ্যা কমে যায়
তাহলে একদিকে যেমন আমাদের গাছ হলো প্রচুর প্রচুর অক্সিজেন সরবরাহ করে, আমরা শ্বাস প্রশ্বাসের সাথে যে অক্সিজেনটা নেই সেটা কিন্তু মূল যোগানদাতা কিন্তু আমাদের গাছ, উদ্ভিদ। সেটা যদি আমরা কেটে ফেলি, আমাদের যদি বন নষ্ট করে ফেলি, আমাদের আশেপাশে গাছ কেটে ফেলি, তাহলে অক্সিজেনের একটি প্রধান যোগানদাতাকে আমরা হারিয়ে ফেলছি। পাশাপাশি এই গাছ বা বন আমাদের জীববৈচিত্র্যের আধার। আমাদের বিভিন্ন জীববৈচিত্র্য, প্রাণী জগতের বিভিন্ন প্রাণী আমাদের গাছে আশ্রয় নেয়, সেটা ছোট প্রাণী বড় প্রাণী, সেটা থেকে আমরা বঞ্চিত হব। এবং আমরা যেটা বলি যে আমাদের জীবজগতের একটা সাইকেল আছে, চক্র আছে। সুতরাং এই বায়োডাইভার্সিটি চক্রটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সার্বিকভাবেই কিন্তু আমাদের প্রাণী জগৎ, জীবজগৎ কিন্তু ভারসাম্যহীনতায় পড়বে এবং আমরা কিন্তু ভারসাম্যহীন একটা প্রকৃতিতে বসবাস শুরু করব। আমাদের যে বসবাসযোগ্যতা, যেটা শহরের বসবাসযোগ্যতা এবং শহরের বাইরের বসবাসযোগ্যতা আমরা হারিয়ে ফেলব। বিশেষ করে এই শহরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর নগরায়ন হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, তার ফলে কিন্তু প্রচুর আমরা বনভূমি হারাচ্ছি, জলাধার হারাচ্ছি। এবং জলাধারের আরেকটা বড় বিষয় হলো যে এটা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারে এবং তাপমাত্রাকে ঠান্ডা রাখতে পারে। আমাদের শহরের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলিকে রক্ষা করতে হবে এবং সেই কারণে আমাদের কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের আওতায় পরিবেশ অধিদপ্তর কাজ করছি। আমাদের কিন্তু বিভিন্ন আইন আছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ হয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, তারপরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা। এই বিধিমালা প্রয়োগ করে আমরা চেষ্টা করছি যে আমাদের সার্বিক পরিবেশে উন্নয়ন ঘটানো, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সবাইকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সবাই মিলেই আমাদের শহরগুলোকে, ঢাকা শহর সহ অন্যান্য শহর এবং আমাদের বাংলাদেশকে বসবাসযোগ্য করতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই সুন্দর দেশে এবং সুন্দর শহরে বাস করতে পারে। সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলে দূষণের মাত্রা কমাতে বনায়ন ও সবুজ বেষ্টনী তৈরি করতে হবে। কলকারখানা, ইটের ভাটার বিষাক্ত ধোঁয়া কমিয়ে আনতে পরিকল্পিত শিল্পায়ন করে তুলতে হবে। আসুন আমাদের দেশকে, শহরকে, নগরকে দূষণের হাত থেকে রক্ষা করতে প্রাকৃতিক পরিবেশকে সমৃদ্ধ করি। বেশি বেশি বৃক্ষরোপণ করে প্রাকৃতিক ভারসাম্যকে সুরক্ষা করে আগামী প্রজন্মকে সুন্দর একটি প্রকৃতি ও পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করি।